নমস্কার। আজ আমরা সভ্য সমাজে নারী স্থান নিয়ে এক গভীর আলোচনা করব। এই আলোচনাটি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা একটি অসাধারণ বইয়ের ওপর ভিত্তি করে তৈরি। চলুন এই গভীর দর্শনটা একটু একটু করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, আমরা আজ পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা সভ্য সমাজ মে নারী কা স্থান বইটির সারসংক্ষেপ নিয়ে কথা বলবো। এই বইয়ের দর্শনটা কিন্তু আমাদের সমাজের একেবারে গোড়ার কথা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। চলুন তাহলে শুরু করা যাক। তো এই পুরো বিষয়টা আমরা 5টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আমরা বুঝব স্বাধীনতা আর বন্ধন বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, তারপর দেখব অতীতের শৃঙ্খল, আধুনিক সোনার খাঁচা, জাগরণের পথ, আর সবশেষে একটা সত্যিকারের সভ্য সমাজ কেমন হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে, যেখানে আমরা কথা বলবো স্বাধীনতা আর বন্ধন নিয়ে, যা কিনা আমাদের অস্তিত্বের এক স্বাভাবিক অবস্থা। এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে। সমস্ত দুঃখের মূল হল বন্ধন, সমস্ত সুখের কেন্দ্রবিন্দু হল স্বাধীনতা। মানে মুক্তির যে ইচ্ছেটা সেটা সবার মধ্যেই থাকে, এটা একটা চিরন্তন সত্যি। আর যে কোনো বাঁধনই কিন্তু দুঃখ ডেকে আনে, শুধুমাত্র ভালোবাসার বাঁধন ছাড়া, যা আমরা স্বেচ্ছায় মেনে নিই। দেখুন, এখানে পার্থক্যটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। একদিকে আছে স্বাধীনতা, যা আমাদের স্বাভাবিক অবস্থা, সুখের উৎস, আর অন্যদিকে আছে বন্ধন, যা আসলে দুঃখের কারণ, একটা জেলের মতো, যা আমাদের জীবন আর সম্ভাবনা দুটোকেই শেষ করে দেয়। এখন প্রশ্ন হল, এই বন্ধন বা শৃঙ্খলের ধারণাটা এলো কোথা থেকে? বিশেষ করে নারীদের জীবনে এর প্রভাবটা ঐতিহাসিকভাবে কেমন ছিল? চলুন সেই অতীতের শৃঙ্খলগুলো একবার দেখে নেই। দেখুন, সামন্ততান্ত্রিক যুগে ব্যাপারটা ছিল খুব সরাসরি, মানে শারীরিক পরাধীনতা। তখন নারীদের প্রায় সম্পত্তির মতোই দেখা হতো, বিভিন্ন শ্রেণীতে ভাগ করে। তাদের জীবনটা আটকে ছিল বাড়ির 4 দেওয়ালের মধ্যে। পর্দা বা ঘুমটার আড়ালে তাদের জগৎটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর শিক্ষা বা নিজের পায়ে দাঁড়ানোর তো কোনো প্রশ্নই ছিল না, সেই দরজাগুলো ছিল পুরোপুরি বন্ধ। সুতরাং বুঝতেই পারছেন, এটা শুধু কয়েকটা সামাজিক নিয়মকানুন ছিল না, এটা ছিল একটা পুরোপুরি সিস্টেম, যা দিয়ে নারীদের সম্ভাবনা আর তাদের নিজস্ব পরিচয়কে দমিয়ে রাখা হতো। শিক্ষা নেই, আত্মনির্ভরতা নেই, পরিচয় নেই, শুধু প্রতিকারহীন অত্যাচার। কিন্তু সময় তো পাল্টেছে, তাই না? এই শারীরিক শিকলগুলো তো এখন আর আগের মতো নেই। তাহলে কি নারীরা এখন সত্যিই স্বাধীন? এই প্রশ্নটাই আমাদের আলোচনার একটা খুব জরুরি দিকে নিয়ে যাচ্ছে। আর এখানেই আসছে আধুনিক যুগের সোনার খাঁচার ধারণাটা, মানে এক নতুন, আরও সূক্ষ্ম ধরনের পরাধীনতা, নতুন মনস্তাত্ত্বিক শৃঙ্খল। এই মনস্তাত্ত্বিক দাসত্ব জিনিসটা কি? এটা এমন একটা বন্ধন যেখানে মানুষ, বিশেষ করে নারীরা, নিজেরাই নিজেদের পরাধীনতাকে মেনে নেয়। সমাজ আর মিডিয়ার চাপে তারা ভাবতে শুরু করে যে নিজেদের আকর্ষণীয় করে তোলাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। লেখক এটাকে একটা শিকারীর পাতা ফাঁদের সাথে তুলনা করেছেন, এমন একটা সুন্দর দেখতে ফাঁদ যে শিকার নিজেই সেটার ভেতরে চলে যায়। আর এই ফাঁদটা তৈরি করে কারা? দেখুন, মিডিয়া, সিনেমা, বিজ্ঞাপন, ফ্যাশন, সৌন্দর্য প্রতিযোগিতা, এই সব কিছু মিলে একটা জগৎ তৈরি হয়েছে। আর এই সব কিছুর একটাই উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যটা হল এই ধারণাটা প্রতিষ্ঠা করা যে একজন নারীর অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য হল একজন পুরুষকে সফলভাবে আকর্ষণ করা। এটাই সেই মানসিক খাঁচা, যা একজন নারীর সব স্বপ্ন, সব ইচ্ছাকে শুধুমাত্র তার বাহ্যিক সৌন্দর্যের মধ্যে আটকে ফেলে। আর যখন কেউ এই ধারণাটা মেনে নেয়, তখন সে নিজের অজান্তেই একটা পুতুলে পরিণত হয়, অন্যের ইচ্ছায় নাচে। এতে কি হয়? তার সময়, টাকা, শক্তি সবকিছু নষ্ট হয়, আর সে তার আসল আমিকে খুঁজে পাওয়ার রাস্তা থেকে অনেকটাই দূরে সরে যায়। কিন্তু এর থেকে বেরোনোর কি কোনো রাস্তা নেই? অবশ্যই আছে, আর সেটাই হল জাগরণের পথ। চলুন দেখি কিভাবে এই নতুন শৃঙ্খল ভেঙে মর্যাদা আর জীবনের আসল উদ্দেশ্য ফিরে পাওয়া সম্ভব। এখানে সত্যিকারের ক্ষমতায়নের জন্য 4টে ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, জ্ঞান আর শিক্ষা অর্জন করা, মানে শুধু শরীর নয়, মনের বিকাশ ঘটানো। দ্বিতীয়ত, আত্মনির্ভর হওয়া, নিজের পায়ে দাঁড়ানো। তৃতীয়ত, সাজগোজের থেকে মর্যাদাকে বেশি গুরুত্ব দেওয়া। আর চতুর্থত, সমাজের সেই সব প্রথাগুলোকে বাতিল করা যা নারীকে ছোট করে দেখায়। এই জাগরণের একটা দারুণ উদাহরণ হিসাবে বইটিতে বেটি ফ্রিদানের নেতৃত্বে পশ্চিমে হওয়া একটি নারী মুক্তি আন্দোলনের কথা বলা হয়েছে। সেই আন্দোলনে নারীরা নিজেদের পুতুল হিসেবে দেখতে চায়নি। তারা সাধারণ পোশাক পরে, এমনকি প্রসাধনী পুড়িয়েও এই বস্তু হয়ে ওঠার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তাহলে একটা সমাজ ঠিক কেমন হবে যেখানে নারীরা সত্যি স্বাধীন? চলুন আমাদের আলোচনার শেষ পর্যায়ে সেই সত্যিকারের সভ্য সমাজের ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করি।
একটা সভ্য সমাজকে একটা রথের সাথে তুলনা করা যায়, যার দুটো চাকা হল পুরুষ আর নারী। একটা চাকা ছাড়া যেমন রথ চলতে পারে না, তেমনি সমাজের অর্ধেক মানুষকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নতিও সম্ভব নয়। ব্যাপারটা অনেকটা প্যারালাইসিস বা পক্ষাঘাতে আক্রান্ত শরীরের মতো। আর এই বৈষম্যের শুরুটা হয় একেবারে পরিবার থেকে। ছেলে আর মেয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা দেখুন। মেয়েকে মনে করা হয় বোঝা, অন্যের সম্পত্তি, আর ছেলেকে মনে করা হয় সম্পদ। এই ভাবনাটায় বদলাতে হবে। ছেলে মেয়ে দুজনকেই সমান সুযোগ, সমান শিক্ষা আর সমান যত্ন দিয়ে বড় করতে হবে। এখানে একটা খুব বড় কথা বলা হয়েছে, বংশ মহান কাজের মাধ্যমে এগিয়ে যায়, পুত্রের মাধ্যমে নয়। মানে বংশের নাম রাখে কে? ছেলে নয়, মহৎ কাজ। লক্ষ লক্ষ মানুষ তো হারিয়েই যায়, কিন্তু যারা ভালো কাজ করে যায় তাদের নাম অমর হয়ে থাকে। আর এই বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে কিছু ক্ষতিকর প্রথা, যেমন পর্দা প্রথা, যা আসলে নারীর চরিত্রের প্রতি একটা অবিশ্বাস, বা ধরুন যৌতুক, যা একজন মেয়েকে অপমান করারই নামান্তর। এই প্রথাগুলো একটা মেয়ের মনে গভীর হীনমন্যতা তৈরি করে, তাকে পরিবারের একজন সত্যিকারের সঙ্গী হয়ে উঠতে দেয় না। তাহলে সব শেষে প্রশ্নটা এসেই যায়, একটা উন্নত, একটা প্রগতিশীল সমাজের আসল ভিত্তিটা কি হওয়া উচিত? আর উত্তরটা খুব সহজ এবং স্পষ্ট। কোনো সমাজ ততক্ষণ পর্যন্ত এগোতে পারে না যতক্ষণ তার অর্ধেক জনসংখ্যা পিছিয়ে থাকে। তাই নারীর উন্নতি মানে শুধু নারীর উন্নতি নয়, নারীর উত্থান মানেই হল গোটা মানবজাতির উত্থান। এটাই হলো আসল কথা।